প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিডনি রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি 1958 সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BMU-তে কর্মরত ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। স্যার, কিডনি রোগের পেছনে মূলত কোন কোন কারণগুলো দায়ী? প্রধান কারণ হচ্ছে সারা বিশ্বে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হলে। দ্বিতীয় হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ জনিত। আর তৃতীয় পর্যায়ে আছে হচ্ছে আপনার নেফ্রাইটিস জনিত রোগ। এছাড়া কিডনির কিছু বংশগত রোগ থেকে হয়, কিছু অটোইমিউন ডিজিজ থেকে হয়, অর্থাৎ মাল্টি সিস্টেম ডিজিজ থেকে কিডনি এফেক্ট করতে পারে। আর বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিডনি রোগ হতে পারে। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে ওষুধের ওভার দি কাউন্টার, অর্থাৎ আপনি গিয়েই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারেন এবং খেতে পারেন, সেই ধরনের ওষুধ এবং কিছু কিছু হার্বাল মেডিসিন এবং কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এগুলোর সেবনের কারণে। এছাড়া যাদের কিডনি রোগ আছে অলরেডি, তাদের ক্ষেত্রেও ওষুধের ব্যবহারের উপরে অনেকখানি গুরুত্ব দিতে হয়। এই জন্য যে কিডনি রোগীরা যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাদেরকে বিভিন্ন ওষুধ ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে, অথবা ডোজ ইন্টারভ্যাল অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন ধরেন, একটা ওষুধ আছে নর্মাল মানুষ তার 6 ঘন্টা পর পর খায়, কিডনি রোগীকে হয়তো তার GFR বা তার কিডনির টোটাল ফাংশন কেমন সেটা দেখে সেটাকে হয়তো 8 ঘন্টা অন্তর বা 12 ঘন্টা অন্তর। এই ধরনের কিছু কারণেও অলরেডি এক্সিস্টিং কিডনি রোগ থেকে সেটা আরও বেড়ে যেতে পারে। এছাড়া পাথরজনিত কিডনি রোগ হতে পারে, এবং বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম দৈব দুর্যোগ যেগুলো বলে আমরা, ভূমিকম্প, তারপরে ভূমিধস ইত্যাদির কারণেও কিডনি অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা বলে আমরা অ্যাকিউট কিডনি ফেলিওর, সেগুলো হতে পারে। আমরা সাধারণত জানি যে কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে কিডনি বিকল করবার জন্য দায়ী। কেন আসলে এই ওষুধের কারণে কিডনি বিকল হচ্ছে? কিছু কিছু ওষুধ আছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, যেমন ধরেন একটা ট্যাবলেট বা 2টা ট্যাবলেট বা 1 ডোজ 2 ডোজ ওষুধ খাওয়ার পরে হয়ে যেতে পারে। যেমন বিশেষ করে পেইন কিলারগুলো, সেগুলোতে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস হতে পারে, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিছুদিন ইউজ করলে পরে সেখানে কিডনি আক্রান্ত হতে পারে, সেটাও অ্যাকিউট কিডনি ইনজুরির ফর্মে হয়, পরে সেটা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে। আর কিছু কিছু, যেমন ধরেন কারো ক্যান্সার হয়েছে, তাকে ক্যান্সারের ওষুধ দেওয়া হচ্ছে, সেই ক্যান্সারের ওষুধ হয়তো দেখা যাচ্ছে কিডনিতে বিরূপ প্রতিক্রিয়া করছে। অর্থাৎ বডিতে, আমাদের শরীরে যেসব ওষুধ যাচ্ছে তার বেশিরভাগ মেটাবলিজম হয় লিভারে, এবং বেশিরভাগ বডি থেকে, শরীর থেকে বের হয় হচ্ছে কিডনির মাধ্যমে, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে, কিছু কিছু গল ব্লাডারে নিঃসরণ যেটা হয় সেটার মাধ্যমে। সেই কারণে ওষুধগুলো যখন কিডনি দিয়ে বের হয়, বা কিডনিতে কিছু কিছু ওষুধের মেটাবলিজম আংশিকভাবে কিডনিতে হয়, সেগুলো তখন কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য ওষুধ সেবনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত, বিশেষ করে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আর কিছু কিছু রিউমাটোলজিক মেডিসিন যেগুলো আছে। 1 ডোজ ওষুধ খেয়েও কিডনি আক্রান্ত হতে পারে। ডাইক্লোরোফেনাক সোডিয়াম কিংবা আইবুপ্রোফেন বা এই জাতীয় ব্যথানাশক ওষুধগুলো একটা ডোজে অনেক সময় হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয়। আরেকটা হয় লং টার্ম ইউজের, অনেক দিন ধরে ওষুধ, ব্যথার ওষুধ খাচ্ছে, যেটাকে আমরা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলি। সেটা এমনকি প্যারাসিটামলের মতো নিরাপদ ওষুধ, যেটা আমাকে অ্যাপারেন্টলি যেটা সবচেয়ে নিরাপদ মনে করি কিডনির জন্য, সেটাও কিন্তু লং টার্ম ইউজে আপনার অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি করতে পারে। কয়েক বছর ধরে যদি আপনি একটা বড় ডোজে, আমরা 3 বছর 3 কেজি এভাবে বলি মনে রাখার সুবিধার জন্য,
তো ওটাতে হতে পারে। তো এরকম যেমন অ্যামোনোগ্লাইকোসাইড বলে এক গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো কিন্তু যাদের কিডনি ফেইলিউর আছে তাদের দেওয়া তো ভীষণ রিস্কি, যাদের কিডনি নর্মাল আছে তাদের ক্ষেত্রেও সেগুলো দেওয়ার পরে মনিটর করতে হয় কিডনির ফাংশন ঠিক আছে কিনা, নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এভাবে দেখতে হয়। এরকম বিভিন্ন গ্রুপের ওষুধ আছে। ইভেন অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো সব রোগী আছে তাদেরকে তো লং টার্ম ওষুধ দিতে হয় অনেক দিন, সিজোফ্রেনিয়া রোগী। অ্যান্টিসাইকোটিক ড্রাগেও অনেকগুলো আছে যেগুলো কিডনির উপর বিরূপ প্রতিকার করে। কোনোটা আছে প্রোটিনিউরিয়া করে, প্রস্রাবে প্রোটিন বের হয়, কোনোটা আছে অ্যাকিউট টিউবুলার ইনজুরি, টিউবুলার নেক্রোসিস করে, ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করে, এরকম বিভিন্ন রকম আছে। এরকম এমন কোনো ওষুধ না, এমনকি আমরা যে প্রেশারের ওষুধ ইউজ করি সেগুলো তো লং টার্ম ইউজ করতে হয়, সেগুলো তো কোনো কোনো ওষুধ আছে যেগুলো কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তারপরে আপনার আমরা যে এত চিরামুড়ির মতো খেয়ে যাচ্ছি ওমিপ্রাজল কিন্তু কিডনি ইনজুরি করতে পারে, যেমন অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করতে পারে, যেটা দীর্ঘ সময় ইউজ করলে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করতে পারে। আর এরকম আপনার এমন কোনো ওষুধ আমি বলতে পারবো না যেটাতে আপনাকে গ্যারান্টি দিয়ে বলা যাবে যে কিডনিকে কোনো রকম এফেক্ট করবে না, কিডনিতে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া করবে না। এই জন্য ওষুধের ব্যাপারে আমাদের একটা রেগুলেশন থাকা উচিত। উন্নত দেশগুলোতে তারা কিন্তু প্রেসক্রিপশন ছাড়া, বেশিরভাগ ওষুধ প্রেসক্রিপশন ছাড়া তারা নিতে পারে না। ওভার দ্য কাউন্টার লিমিটেড কয়েকটা ওষুধ থাকে যেগুলো তারা ফার্মেসিতে গিয়ে চেয়ে নিতে পারে। সেরকম আমাদের দেশে ও সেরকম একটা ব্যবস্থা থাকা উচিত যাতে যত্রতত্র আমরা বিশেষ করে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য ওষুধগুলো যেগুলো বিশেষ বিশেষ ইন্ডিকেশন ইউজ করা হয় সেগুলো যেন আমরা ব্যবহার করতে না পারি। আরেকটা ব্যাপার আছে, আমি ক্ষমা চেয়ে নেব কেউ যদি এতে দুঃখ পান, যে আয়ুনানি আয়ুর্বেদী এবং ইন্ডিজেনাস মেডিসিন যেগুলো আমরা বলি, যেগুলো ট্রেনে দেখবেন, বাসে দেখবেন, তারপরে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ ডেফিনেটলি সায়েন্টিফিক একটা ব্যবস্থাপনা। অ্যালোপ্যাথিক ওষুধে যেমন কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, হোমিওপ্যাথিক ওষুধও পারে। সেখানে অনেকগুলো ওষুধে হেভি মেটাল থাকে। আপনি জানেন যে হেভি মেটালগুলো কিন্তু লং টার্ম ইউজে কিডনির, যেমন আমাদের পানিতে যে আর্সেনিক আছে সেই আর্সেনিক কিন্তু আপনার লং টার্ম এক্সপোজারের ফলে আপনার কিডনিকে অসুস্থ করে দিতে পারে। হ্যাঁ, ক্যাডমিয়াম, তারপরে এছাড়া আমরা যে প্রিজারভেটিভগুলো ইউজ করি খাবার দাবারের মধ্যে, সেগুলো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে তার মাত্রার চেয়ে বেশি পরিমাণে যদি এই প্রিজারভেটিভগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু কিডনির উপরে এবং লিভারের উপরে ক্ষতিকর প্রভাব করতে পারে। এছাড়া ডায়াবেটিস একটা ওষুধ আছে খুবই ভালো, ম্যাটফর্মিন। সেটা কিন্তু নর্মাল কিডনির ক্ষতি করে না, বাট যাদের কিডনি রোগ অলরেডি হয়ে আছে তাদের একটা লেভেলের পরে ম্যাটফর্মিনের ডোজ হয়তো কমাইতে হয়, নাহলে বন্ধ করতে হয়। আরও কিছু ওরাল অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ আছে যেগুলো আপনার কিডনির উপরে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, বিশেষ করে যাদের কিডনি ফাংশন বর্ডার লাইন নর্মাল বা যারা স্টেজ 2-3 ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে করতে পারে। সেই জন্য আমার মনে হয় যে আমরা সবসময় সচেতন থাকা উচিত যে কিডনির কে আক্রান্ত করতে পারে এমন ওষুধগুলোর ব্যাপারে তো বটেও, যেগুলো রেয়ারলি আক্রান্ত করতে পারে কিডনিকে, সেগুলোর ক্ষেত্রে লং টার্ম ইউজে আমরা সতর্ক থাকা উচিত। মাঝে মধ্যে তার জিএফআর এস্টিমেট করা, যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে, অথবা রক্তের ক্রিয়েটিন পরীক্ষা করা, অথবা প্রস্রাবের রুটিন পরীক্ষা করে দেখা যে কিডনির প্রস্রাব দিয়ে কোনো আরবিসি বা প্রোটিন, ডব্লিউবিসি এগুলো যাচ্ছে কিনা। অনেক সময় এক ডোজ ওষুধ খেলেও কিডনির ক্ষতি হতে পারে, সেই ওষুধগুলো আসলে কেন প্রয়োজন ব্যবহার করার? বেশিরভাগ পেইন কিলার, এর মধ্যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন ধরেন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যদি হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয় 1 ডোজ 2 ডোজেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে। জেন্টামাইসিন যেমন জাতীয় ওষুধ যেগুলো অ্যামিনোগ্লাইকোসাইড বলে, এমিকাসিন, যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যেমন ধরুন খুব অসুস্থ রোগীরা যায়, সেখানে কয়েকটা অ্যান্টিবায়োটিক একসাথে ইউজ করতে হয়। অনেক সময় এই এমিকাসিন, জেন্টামাইসিনের ওষুধগুলো ডাক্তাররা রোগীর প্রয়োজনের কারণে ইউজ করে, সেগুলো কিন্তু প্রকারান্তরে গিয়ে কিডনির ক্ষতি করতে পারে। সেজন্য সেগুলো যখন ইন্ডিকেশন থাকে দিতে হয়, দিবেন, কিন্তু কিডনির ফাংশনটা মনিটর করতে হবে যাতে এটা অলরেডি প্রি এক্সিস্টিং কিডনি ডিজিজ আছে কিনা, বা নর্মাল কিডনি হলে
তার উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা উচিত। এছাড়া অন্যান্য ওষুধগুলোর মধ্যে যেমন ARBS ইনহিবিটর বলে এক গ্রুপের প্রেশারের ওষুধ আছে, যেগুলো কিডনির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এরা প্রোটিন ইউরিয়া কমায়, কিডনিতে প্রোটিন যাওয়া কমায়, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। কিন্তু কারো যদি কিডনির রক্তনালী সরু থাকে, আমরা যেটাকে আপনি জানেন যে রেনাল আর্টারি স্টেনোসিস বলে, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় কিডনি ফেলিউরের কারণ হতে পারে। বিশেষ করে বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে এগুলো হতে পারে। তো সেই জন্য কিডনিতে ক্ষতি করতে পারে এমন ওষুধগুলো ব্যবহারের আগে বেসলাইন কিডনি ফাংশনটা দেখে নেওয়া উচিত। উচ্চ রক্তচাপের আরও কিছু ওষুধ রয়েছে, সেগুলো আসলে কিডনির উপর প্রভাব ফেলতে পারে কিনা? উচ্চ রক্তচাপের আরও যেগুলো ওষুধ আছে, যেমন ধরেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেগুলো মোটামুটি কিডনির জন্য নিরাপদ। বিটা ব্লকারগুলো কখনো কখনো কিডনির ক্ষেত্রে আমরা ইউজ করার ব্যাপারে সতর্ক থাকতে বলি, কিন্তু সেগুলো মোটামুটি নিরাপদ। এছাড়া মিথাইল ডোপা, তারপরে প্রাজোসিন হাইড্রোক্লোরাইড। প্রাজোসিনের একটা সমস্যা হচ্ছে এটা কিডনির জন্য নিরাপদ, কিন্তু প্রাজোসিনের ফার্স্ট ডোজ ফেনোমেনা বলে একটা বিষয় আছে। কেউ আগে কখনো প্রাজোসিন খায় নাই, তাকে যদি আপনি প্রথমে একটা বেশি ডোজে প্রাজোসিন দেন, তার প্রেশার এত ড্রপ করতে পারে এবং সে যদি সেটা বুঝতে না পারে, সে মাথা ঘুরে পড়ে যেতে পারে এবং এই যে ব্লাড প্রেশারটা যে লো হয়ে যায়, সেটা বেশিক্ষণ যদি লো অবস্থায় রয়ে যায়, তার কিডনির উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে। এটিএর ধরনের বা প্রিরেনাল ধরনের করতে পারে, রিয়ারলি যদিও, কিন্তু করতে পারে। নিশ্চয়ই। কিডনি রোগ সাধারণত যেটি বলা হয়ে থাকে যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে। কেন আসলে এই প্রয়োজনীয়তা অনুভব করে থাকে? এই জন্য এটা দরকার পড়ে, বিশেষ করে জিএফআর কিডনির যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 30%-এর চেয়ে যত কমে যায়, তখন কিন্তু স্পেশালি কেয়ারফুল থাকতে হয়। কারণ কিডনির ফাংশন নর্মাল থাকলে অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমরা সেবনের পরে সেটা কিডনির মাধ্যমে প্রায় সবটুকু বের হয়। কিছু কিছু ওষুধের মেটাবলিজম লিভারে হয়, বাইলের মাধ্যমে সেটা হয়, পিত্তরস যেটা বলি আমরা। তবে কিডনির ফাংশন যদি একদম নর্মাল থাকে, সেক্ষেত্রে সাধারণত ডোজ অ্যাডজাস্টমেন্ট বেশিরভাগ ওষুধের লাগে না, বাট কিছু কিছু ওষুধের আছে মনিটর করতে হয়। সেগুলো নর্মাল ডোজে দেওয়ার পরে 3 দিন বা 5 দিন পরে মনিটর করে দেখতে হয় যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা। কিন্তু যাদের কিডনি ফাংশন অলরেডি কম্প্রোমাইজ, যারা জিএফআর 30% বা তার বেশি কমছে, তখন ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হয়। কীভাবে অ্যাডজাস্ট করতে হয়? জেনারেল একটা ফর্মুলা হচ্ছে, আমরা যেটা বলি সেটা হচ্ছে, হয় আপনি ডোজ ইন্টারভ্যাল বাড়িয়ে দিবেন, অথবা ইন্ডিভিজুয়াল ডোজে ওষুধের পরিমাণ কমিয়ে দিবেন। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন আপনি অ্যাম্পিসিলিন জাতীয় ওষুধ 500 মিলিগ্রাম করে আপনি 6 ঘন্টা পর পর, এটা হচ্ছে নর্মাল রোগীর জন্য ডোজ। তো যার কিডনির সমস্যা আছে, যার জিএফআর কম, ডিপেন্ড করে জিএফআর কত কম। যেমন 50% গেলে একরকম, 70% গেলে একরকম। যেমন 30%-এর কম যার জিএফআর, তাকে যদি আপনি নর্মাল ডোজে দিতে চান 500 মিলিগ্রাম করে 8 ঘন্টা অন্তর দেন, 6 ঘন্টার পরিবর্তে। এটা তারপরে কিছু ওষুধ আছে যেগুলো হয়তো 12 ঘন্টা পরে নর্মাল রুগী, কিন্তু তার কিডনি ফাংশন নর্মাল, তাকে যদি আপনি সেই ওষুধটা 12 ঘন্টা পর দেন, কিন্তু যার কিডনি ফাংশন কম্প্রোমাইজ, যার জিএফআর কমে গেছে, তাকে হয়তো ডেইলি একবার দিলেও চলবে। এরকম ইন্ডিভিজুয়াল ওষুধ প্লাস যে ইন্ডিভিজুয়াল রুগী, যে রুগীটাকে আমি ওষুধটা দিচ্ছি, সেই রুগীর জিএফআর কত, সেটা যদি আমরা এস্টিমেট করি, যদি আমার জানা থাকে সে অলরেডি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাহলে সেক্ষেত্রে আমাকে জিএফআর দেখে তার ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। হয় আমরা ওষুধের মাত্রা কমাবো, 1 গ্রামের জায়গায় হয়তো 1/2 গ্রাম করব, আর না হয় আমরা ইন্টারভ্যাল বাড়াবো। কিডনির অবস্থা দেখে সেটি নির্ধারিত হবে। কিডনি রোগের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায়, তখনই আমরা ধরে নিই যে কিডনি কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের
অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই 3টা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই 3টা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম, কলা, এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন। আমরা সবাই কম বেশি জানি যে ব্যথার ওষুধ খেলে কিডনির সমস্যা হতে পারে, কিন্তু ব্যথার ওষুধ আসলে কতদিন খেলে কিডনি সমস্যা হতে পারে? এটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আর একটা হচ্ছে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস 1-2 ডোজেও হয়ে যেতে পারে, যেটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। একটা পেইন কিলার যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম বলেন, নেফ্রোসিন বলেন, এগুলো 1-2টা ট্যাবলেটও অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। তো লং টার্ম ইউজে যেটা হয় সেটাকে আমরা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলি। এখন কত লং টার্ম, যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে যেটা স্টাডি অ্যাসিটামিনোফেন যেটা আমরা বলি আপনি জানেন, সেটা লং টার্ম স্টাডিতে দেখা গেছে 3 বছর টোটাল যদি আপনি 3 কেজির বেশি আপনি অর্থাৎ ডেইলি 500 মিলিগ্রামের 2টা করে 2বার বা 3বার 2-3 বছর ধরে আপনি খেতে থাকেন, তখন অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হয়। অন্যান্য ওষুধের এতদিন লাগে না, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসগুলো কোনোটা আছে 3 মাস সেবনে হয়ে যায়, কোনোটা 6 মাসে হয়, কোনোটা আরও বেশিতে হয়। সাধারণত অত লম্বা সময় ইউজ করা হয় না। কারো 1 মাস 1.5 মাসও আপনার অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে, কারো প্রোটিনুরিয়া ডেভেলপ করে, কারো হিমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবে আরবিসি যায়, কারো পেপিলারি নেক্রোসিস হয়। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি যেটা হয় সেখানে পেপিলারি নেক্রোসিস মানে কিডনির ছাকনির যে
সে পেপিলাতে যে ছাঁকনিটা ওপেন করে এই কিডনির, সেখানে তার টিপটা ইস্কিমিয়ার জন্য ঝরে পড়ে। সেটা অ্যাকিউট পেপিলারি নেক্রোসিস অনেক সময় টিউবুলার অবস্ট্রাকশন পর্যন্ত হতে পারে, এবং এটা ডায়াবেটিস রোগীদেরও হতে পারে। এটাতে প্রস্রাবের সাথে অনেক সময় রক্তকণা যায়, কিছু ডব্লিউবিসি শ্বেতকণিকা যায়, এগুলো হতে পারে। তো একদম প্রত্যেকটা ওষুধের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে এটা 3 মাস খেলে হবে, এটা 6 মাস খেলে হবে। তবে যেসব রোগী আমরা বলি পটেনশিয়ালি হার্মফুল, অর্থাৎ যেসব রোগী ক্ষতি করার সম্ভাবনা আছে, সেসব রোগী যখন কাউকে আমরা লং টার্ম দিই, বিশেষ করে আমাদের রিউমাটোলজিতে আমাদের বন্ধুরা যারা আছেন তারা লং টার্ম দিতে হয়, না দিয়ে পারা যায় না। ব্যথা তো এমন একটা জিনিস, না দিয়ে পারা যায় না। তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে টাইম টু টাইম, সে 1 মাস অন্তর বা 2 মাস অন্তর তার কিডনির ফাংশনটা দেখা, তার জিএফআরটা দেখা। জিএফআরটা খুব সহজভাবে করা যায়। আপনি ক্রিয়েটিনিনটা জানলে ফর্মুলা দিয়ে রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা যেন আপনি জিএফআর নির্ণয় করে যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। PCOS কথা মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিন্তু খুব রিসেন্টলি আমরা এর নামটা বদল করছি। এটা PMOS হয়েছে, মানে পলি মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। নামটা বদল করার পেছনে কারণ হলো সবাই মনে করে কি যে PCOS মানে ওভারের ডিজিজ। আসলে তো ডিজিজটা ওভারের না, ডিজিজ হলো সেন্ট্রাল মানে হরমোনাল। সেই জন্য নামটা চেঞ্জ করা হয়েছে সবার সুবিধার জন্য। কারণ অনেকেই এসে বলে আলট্রাসাউন্ড নিয়ে এসে, ম্যাডাম আমার ওভারিতে সিস্ট হয়েছে। আসলে তো ওভারি সিস্ট না। যাই হোক, এটা ইনসিডেন্স হলো এরকম 1 থেকে 8 জন অ্যাডোলেসেন্টের PCOS আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।